শত্রুর শত্রু আমাদের বন্ধু হবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র পাকিস্তান না, ভারতের সাথে যাদেরই সম্পর্ক ভালো না, তাদের সাথে আমাদের স্পষ্ট সম্পর্ক রাখা উচিত। সে ছোট দেশ হোক আর বড় দেশ হোক, আমাদের হওয়া উচিত। অনেকে বলবে এমনি ভালো থাকার জন্য যে আমরা কেন সেভেন সিস্টারে হাত দিব বা ওখানে কেন নাক গলাবো, এবং যারা বিচ্ছিন্নবাদী আছে তাদের কেন আমরা উস্কানি দিব না কেন ভাই? আপনি ওখানে বসে খবরদারি করবেন, ইচ্ছা মতো চালাবেন। আমি তো মনে করি প্রতিটি মানুষ মানবতার যদি হয় তাহলে সে সত্য ন্যায় প্রতিষ্ঠা করবে। সেই সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে তো ওই দেশেও যেটা বৈষম্য হলে সেখানে আমি দাঁড়াতেই পারি। সে তো মানুষ, একজন মুসলমান, সে গরু খায়, এই জন্য তাকে জবাই করে, মারে, মসজিদে পিটায়, মসজিদে নামাজ পড়তে দেয় না। অথচ শুভেন্দ্র অধিকারী নাকি বাটি ভরা গোস্ত খায়, আবার বাসায় নিয়েও যায় মুসলমানদের বাড়ি থেকে। এখন তার জন্য কিছু হয় না। এই যে দ্বিচারিতা, বৈষম্য, সেই জন্য আমি মনে করি যে পাকিস্তান না, শুধু তাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক হবে। জিয়াউর রহমান যে চেয়েছিলেন যে সার্ক গঠন করে যাতে আমাদের উপর অন্যায় না করতে পারে, ছোট ছোট দেশকে চুষে না খেতে পারে, সেই খবরদারি না করতে পারে, মামাগিরি না করতে পারে, দাদাগিরি না করতে পারে, সেই দাদাগিরিকে গুছিয়ে দেওয়ার জন্য জিয়াউর রহমান এই পদক্ষেপ নিয়েছে। আমি তো আরো মনে করি, আমাকে অনেকে বলে যে 10 টাকা অস্ত্র, উলফা টুলফা। আরে ভাই, অন্যায় প্রতিবাদ করবে না, অস্ত্র দিয়ে কেন উলফা পাঠাই দাও, অসুবিধা কি? এটা আমার কাছে মানে মনে হয় যেন এটা ন্যায়সঙ্গত। হ্যাঁ, এখন আপনার হচ্ছে যে সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক অন্যান্যের সাথে, এবং ভারত স্পষ্টভাবে হাসিনুর রহমান ভাই বলেছেন যে ইট মারলে পাটকেল মারতেই হবে, নতুবা ভাই আপনাকে ভয় পাবে না। আর একটা ব্যাপার দেখেন, ওই শুভেন্দ্র অধিকারী গোস্ত খাইয়া, গরুর গোস্ত খাই, কিন্তু সেই দৌড়িয়া যাইয়া আমাদের সেই বাংলাদেশি কাউন্সিলর অফিস, রাষ্ট্রদূতের অফিসে যাই ঝামেলা করে। তো উনি একা গরু খাইয়ে যদি এত গরম হয়, বাংলাদেশের লোক তো গরু বেশি বেশি খাইছে, আমাদের এই গরু খাওয়া লোক যদি ঢুকে ওখানে, ও কাজ হবে না। কোথা দিয়ে কোন লোক আনবে? বর্ডার তো ভাই একটা, সেই বর্ডারে ওনাদের লোক যাবে। সর্বসাকুল্যে কথা হচ্ছে যে অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ রাখতে হবে, সেটা পাকিস্তানের সাথে, এবং আমাদের দেশের স্বার্থের জন্য, সুবিধার জন্য এই কাজগুলো একেবারে আবশ্যক এবং করা উচিত, এটা হচ্ছে স্পষ্ট। এবং আমি পাশাপাশি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে আগামী দিন তারেক রহমান সাহেব যেহেতু বাংলাদেশে আসবেন, একটা কুচক্রী মহল তারেক সাহেবরে নিয়ে বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার করতেছেন। এর আগে বলেছে তারেক রহমান আসলে আটক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেছে যে কোনো দেশেই কোনো গোয়েন্দা কেউই তাকে আটক করার কোনো স্কোপ নেই। আবার এখন পরবর্তীতে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ভারতের সাথে মুসলেকা দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সজাগ রাখতে হবে, এই সমস্ত শর্ত দিয়ে তারেক রহমান আসতেছে। এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা জানেন যে আপনার এই তারেক রহমানকে বিবিসি সাক্ষাৎকার নিয়েছিল যে আপনি যদি বাংলাদেশে যান, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে একটু কি আপনি করবেন। তখন উনি প্রথমেই বলেছিল যে আমি পানির ন্যায্য হিস্সা চাবো। দ্বিতীয়ত বলেছে যে বর্ডারে ফেলানির মতো লাশ ঝুলে থাকবে, এটা আমি কোন রকম বরদাস্ত করব না। উনি বলেছে দেশের স্বার্থে ব্যাঘাত ঘটে, যেখানে দেশের
স্বার্থ থাকবে না, সেই সমস্ত চুক্তি যাকে গোলামি চুক্তি বলে বলা যায়, অসামঞ্জস্য চুক্তি বলা যায়, এই চুক্তি থাকবে না। এরপর বলেছে যে ভারতে তো শেখ হাসিনা আছে, ওখানে যদি আপনাকে বলে, বলছে প্রশ্ন আসে না। বাংলাদেশের জনগণ যেখানে আপনার তার উপরে বিরাগ ভাজন, তাকে আমি কোন রকম সুযোগ সুবিধা দিব না, এটা জনগণের উপর ছেড়ে দেব। এরপরেও যদি বিভিন্ন জনে বলে, এবং আপনি মনে করবেন যে চলন্ত ভাবে বক্তৃতা যখন দেয় উপস্থিত ভাবে, তখন যে কথাগুলো আসে সেগুলো মন থেকে আসে। তারেক রহমান আমাদের বড় একটা সমাবেশে এসেই একটা অংশে গিয়েই বলল, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটা কিন্তু আমার কাছে স্পষ্ট মনে হয় জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান এরকমই কথা বলার কথা। এবং এই তারেক রহমানের শরীরে দেশপ্রেমিক সেনাবাহিনীর রক্ত, সেনা সদস্যের রক্ত, সেই রক্ত অবশ্যই অন্যায়কে মানার কথা না। এবং আপনার কোন রকম নতজানু পররাষ্ট্রনীতি, দাসত্ব, গোলামি এটা মেনে নেবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তিনি সবসময় বলতে যে বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু থাকতে পারে, কিন্তু কোন দেশের সাথে দাসত্ব, গোলামি, নতজানু পররাষ্ট্রনীতি এইটা আমি করব না এবং হবে না। আমার কাছে এটা স্পষ্ট মনে হয়। যারাই আজকে বিভিন্ন ধরনের রিউমার ছড়ায়, আমি হাসিনুর রহমান ভাইকে বলবো, উনি একটা কথা বলেছেন যে যদি তারেক রহমান সাহেব আসতেছেন, ক্ষমতায় আসে, আপনারাও থাকবেন পাশে। আপনি অন্যরা কে কি করলো, তারেক রহমানের মধ্যে অনেক পরিবর্তন। তারেক রহমানের আপনি সমালোচনা অনেকে করেছে। আমি নিজে জানি তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লয়ে ভর্তি হয়েছিল ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের সাথে। পরে ওই বছর না পড়ে সে বললো আমি আন্তর্জাতিক সম্পর্ক পড়ব। পরের বছর আবার আন্তর্জাতিক সম্পর্ক পড়ার জন্য সেইখানে ভর্তি হল, সেইটাই আবার পড়লো না। পরবর্তীতে তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করলো। প্রথমে ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পাশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, পরে মাস্টার্স করলো। এখন তিনি সত্যিকার অর্থেই আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, ডিজিটাল যুগ, তিনি ব্যারিস্টারি পাশ করেছেন। অতএব ব্যারিস্টারি পাশ করেছেন, 17 বছর ছিলেন। তিনি নিজে নির্যাতিত এবং তিনি কিন্তু নিজে একজন সংগঠক হিসেবে গড়ে উঠেছেন। তিনি কিন্তু কথায় কথায় বলে যে আমি যদি ক্ষমতায় যাই, জনগণের কথায় রাষ্ট্র চলবে, জনগণের চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চলবে, কোনো বিএনপির কথায়, কোনো নেতার কথায়, কোনো মন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না। এইটাকে আপনি একটু বিশ্বাস করেন না। এবং উনি কিন্তু ওই সরকারের কাছে অনুনয় বিনয় করে বলেছিলেন, আপনার বলেছিল যে আপনার সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী এদের কোনো দল নাই, এদের গ্রেপ্তার করুন, কঠিন শাস্তি দিন। হয়তোবা কেন যেন দেয়নি। উনি বলেছে আমার হাতে গ্রেপ্তার নাই, আমি বহিষ্কার করতে পারি। উনি 8000-এর অধিক বহিষ্কার করেছে, তাতেও মানুষ সমালোচনা করে। এখন ওনার হাতে যেটা আছে সেটা তো করছে। যাই হোক, দ্বিতীয়বার কথা বলবো। ধন্যবাদ।